সম্প্রতি বিএনপি দুটি সমাবেশ করেছে। আমার মনে হয় নির্বাচনের পরে এটি বিএনপির সবচাইতে বড় সমাবেশ ছিল। যদিও সেই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি এবং যত কারাবন্দী আছে বিএনপি নেতাকর্মী এখনো যারা কারাগারে আছে তাদের মুক্তির দাবি নিয়েই তারা একটি সমাবেশ করেছে। সেখানে এক দফার দাবি অনুপস্থিত ছিল। এখন নতুন করে তারা আসলে কিভাবে এই সরকারের পতন নিশ্চিত করতে চায় অথবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় কিনা সে বিষয়ে কোনো রূপরেখা বা কোনো ধরনের কোনো কথা এখনো বিএনপির পক্ষ থেকে বলা হয়নি। বিশেষ করে নির্বাচনের পরে শুধু এটুকু বলা হচ্ছে যে বিএনপি আন্দোলন অব্যাহত রাখবে যতদিন না পর্যন্ত এই সরকারের পতন নিশ্চিত না হয়। তাহলে সেই আন্দোলনটা কিভাবে হবে, কবে এবং আ আমি যদি এই সমাবেশের কথা আপনাকে এই সমাবেশকে কেন্দ্র করেই যদি আমি আপনাকে প্রশ্ন করি যে, এক দফার দাবি কি তাহলে আসলে শেষ হয়ে গেল? এরকমটা আমরা ভাববো কিনা? বা সরকার পতনের যে একটা আন্দোলন ছিল ২৩ এর নির্বাচন ২৩ সালের শেষের দিক থেকে বড় আকারের আন্দোলন শুরু হয়েছিল এবং সেই নির্বাচন পরবর্তী সময় সেই আন্দোলনটা আর আ দেখা যায়নি। তো আন্দোলন বা এক দফার আন্দোলন বা সরকার পতনের আন্দোলন কি আসলে শেষ হয়ে গেল? বা নতুন করে কবে থেকে শুরু হবে? আপনার বিশ্লেষণ জানতে চাই। না, সরকার পতনের আন্দোলন তো অব্যাহত রয়েছে। সরকার পতনের আন্দোলন আপনি শেষ দেখছেন কেন? মানে সরকার পতনের আন্দোলন অব্যাহত রয়েছে এজন্যই অব্যাহত রয়েছে বিএনপির যে বড় সমাবেশ হয়েছে সেই সাথে পাশাপাশি এই যে উপজেলা নির্বাচনটা বয়কট হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং সেখানে যদি আপনি দেখেন যে আমরা যদি দুটি জিনিস যদি আমরা অ্যানালাইসিস করে দেখি যে নির্বাচনী সক্রিয় থেকে রাজনৈতিক ব্যবস্থা আর আন্দোলনে সক্রিয় থেকে রাজনৈতিক ব্যবস্থা বনাম যদি দুইটি আমরা ভার্সেস করি তার মানে নির্বাচনে আমরা সবসময় যেটি ভেবেছিলাম যে আমি সবসময় নির্বাচনের পক্ষে রাজনীতি করার মানুষ ছিলাম কারণ নির্বাচনের পক্ষে রাজনীতি করি এজন্য যে নির্বাচন হচ্ছে মানুষকে উদ্বেলিত করার জায়গা, নির্বাচন হচ্ছে মানুষকে সম্পৃক্ত করার জায়গা, নির্বাচন হচ্ছে মানুষের সাথে কাছাকাছি যাওয়ার জায়গা। সেখানে এই বয়কট করার এত বড় সাহস বা এত বড় ত্যাগ করার যে উদাহরণ বিএনপি দেখিয়েছে সেখানে বিএনপি সফল হয়েছে। কেন? কারণ বিএনপি বোঝাতে সক্ষম হয়েছে যে বিএনপির এই বৃহৎ একটি রাজনৈতিক দল সবাই একাট্টা। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ হয়তো ওই একটা থিওরি বা একটা ফিলোসফিটাকে তারা মেনে নিয়েছে যেটি নির্বাচনের করলে মানুষের কাছাকাছি যাওয়া যায়। যখন সে এই ফিলোসফিটাকে এই দর্শনটাকে সে যখন সম্পূর্ণ আমলে নিয়ে দলের মূল নির্দেশনাটাকে অমান্য করেছে সে তখন দেখেছে যে না আসলে মুষ্টিময় কয়েকজন হয়তো ৬-৭ জন ৮ জন নির্বাচিত হতে পেরেছে এই বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে এবং যেখানে সরকারই শুধুমাত্র তার বাহাবা নেওয়ার সুযোগ পাবে, সরকারই শুধুমাত্র এই ক্রেডিটটা নেওয়ার সুযোগ পাবে। পক্ষান্তরে এই যে বড় ধরনের ত্যাগ করা আপনি মানে কল্পনাই করতে পারবেন না এই ৫০০-র বেশি উপজেলায় যারা নির্বাচনে যায় নাই তাদের যে বড় ত্যাগ দীর্ঘদিন রাজনীতি করার পরে যদি সে নির্বাচন করতে না পারে, দীর্ঘদিন রাজনীতি করার পরে সে যদি দলের কথা শুনতে গিয়ে নির্বাচনে না যায়, দীর্ঘদিন রাজনীতি করার কারণে সে যদি দেখে যে নতুন ভুইফোড় লোকগুলা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হচ্ছে তাহলে তার মনের যে যন্ত্রণা, তার মনের যে কষ্ট এবং তার মনের যে দুঃখ বেদনা আক্ষেপ সেগুলোকে সবগুলোকে আলিঙ্গন করে বিএনপির সাথেই আন্দোলনে থাকা যে বড় ধরনের একটি উদাহরণ সৃষ্টি হয়েছে এবার সেটি কিন্তু যারা মাঠের রাজনীতি করে না তারা কিন্তু অনুধাবন করতে পারবে না। তারা অ্যাপারেন্টলি হয়তো বলবে হ্যাঁ নির্বাচনে যায় নাই সরকারের বিরুদ্ধে অবস্থান, যেহেতু সরকারের অধীনে নির্বাচনে গেলে যায় নাই, এক কথায় তারা শেষ করে দিবে কথাটা, কিন্তু এক কথা শেষ করার জায়গা না সেটা। কারণ একটি মানুষের তার সারা জীবনের রাজনীতি রয়েছে সম্পৃক্ত ওই উপজেলায়, একটি মানুষের তার সারা জীবনের প্রেম ভালোবাসা এবং সারা জীবনের স্বপ্ন রয়েছে ওই উপজেলায়। অতএব সে সব স্বপ্নকে সে কিন্তু সে ধূলিসাৎ করে, সে জানেও না যে সে আগামী ৫ বছর পরে সে বাঁচবে কিনা, কারণ তার বয়স হয়ে গেছে ৬৫-৭০। সে রাজনীতি করতে করতে এই উপজেলায় সে জানেও না যে আগামী বছর তার আগামী বারে তার সেই সক্ষমতা থাকবে কিনা, তাহলে তার সে কি পাবে। সেগুলোকে তারা পরিত্যাগ করেছে। কেন তারা পরিত্যাগ করেছে? যে একটি অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটি ডামি নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া মানে এদেশের গণতন্ত্রকে আবারও ভুলুণ্ঠিত করা এবং এদেশের গণতান্ত্রিক চর্চাকামী যত মানুষ রয়েছে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এই যে লক্ষ কোটি, যে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যে 95% মানুষ নির্বাচনে ভোট কেন্দ্রে যায় নাই,
তাদের প্রতি শ্রদ্ধা না দেখানো হবে আরেকটি বড় অন্যায়। অতএব তাদেরকে শ্রদ্ধা দেখাতে গিয়ে, এই জনগণকে শ্রদ্ধা দেখাতে গিয়ে তারা যায় না। আপনি হয়তো এই বিষয়টিকে সমর্থন করছেন, নির্বাচনে না যাওয়া, কিন্তু এই যে ত্যাগ নেতাকর্মীদের উপজেলা নির্বাচনে না যাওয়া বা সংসদ নির্বাচনে না যাওয়া, সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার শর্ত ছিল যে নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন চায় এবং তারা ব্যাপক কঠিন বা তীব্র আন্দোলন করবে এবং এই সরকারকে বাধ্য করবে, কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়েছে এবং এটা প্রায় 15 বছর হয়ে গেল। এবং এই যে ত্যাগ উপজেলা নির্বাচনেও নেতাকর্মীদেরকে না যাওয়া, আমি আজকেও দেখলাম যে দ্বিতীয় দফায় যারা নির্বাচন করতে চেয়েছে তাদের 45 জনকে বিএনপি নোটিশ দিয়েছে, এখনো বহিষ্কার করেনি, হয়তো যদি তারা ফিরে আসে তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে না। তো এই যে নেতাকর্মীদের ত্যাগ, মানে এই ত্যাগ একদিকে মানে আওয়ামী লীগ সরকারকে একটা সুবিধার জায়গা তৈরি করে দিচ্ছে কিনা, যদি তারা সফল বা তীব্র আন্দোলন করতে না পারে, শুধুমাত্র এই ত্যাগ দিয়ে তো এরকম একটা রেজিমকে আসলে সরানো সম্ভব না। তো এই জায়গায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিএনপি আসলে কিভাবে আগামীতে আন্দোলন করার পরিকল্পনা করছে বা বিরোধী রাজনৈতিক দলগুলো, এবং আপনার আসলে পরামর্শ কি, মানে বাঙালির বয়ানে আপনি কি ধরনের একটা চিত্র দেখতে পাচ্ছেন বা দেখাতে চান, বা জনগণের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? কারণ অনেকেই বলছেন যে নির্বাচন হয়ে গেছে 7 তারিখে, কিন্তু এখনো পর্যন্ত তীব্র কোনো আন্দোলন হয়নি এবং সেটি ঠিক কবে হবে এবং কবে জনগণ আবার প্রস্তুতি নিবে এবং সেই তীব্র আন্দোলন করার মতো একটা মানে অবস্থা তৈরি হবে জনগণের, সেটি কিন্তু মোটামুটি অনিশ্চিত। কেউই কোনো দিক থেকে কিছু বলতে পারছে না। তো এভাবে নির্বাচন থেকে বিরত থাকা এক ধরনের সরকারি দলের লোকজনদেরকেই এক ধরনের সুযোগ তৈরি করে দেয়। তো এই আন্দোলন বা সফল হওয়ার জন্য বা শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য সেরকম একটা তীব্র আন্দোলন হওয়ার সম্ভাবনা আপনি কিভাবে দেখেন? কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে সেটি আসলে সম্ভবপর হবে? এ বিষয়ে যদি একটু বলেন, জনাব নয়ন আলী। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটাকে 2 ভাগ করে নিই। প্রথম ভাগটা বলি হচ্ছে, এই যে ত্যাগ করেছে মানুষ, ত্যাগের বিপরীতে কি হবে? মানে এই ত্যাগের বিপরীতে কি আওয়ামী লীগ কোনো সুবিধাজনক জায়গায় চলে গেল কিনা? আপনি দেখবেন সারা ইতিহাস বলে পৃথিবীতে যত বৃহৎ অ্যাচিভমেন্ট হয়েছে, কারো না কারো ত্যাগ হয়েছে, কারো না কারো বলিয়ান দিতে হয়েছে, কারো না কারো রক্ত দিতে হয়েছে, কারো না কারো রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা, কারো না কারো রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে কোনো প্রেক্ষাপট। এবং যারা রক্ত দিয়েছে তারা কিন্তু নিজেরা কিছু পায় নাই, যারা ত্যাগ করেছে তারা হয়তো কিছুই পায় নাই। যদি আপনি ভারতবর্ষেও দেখেন, সূর্য সেন, প্রীতিলতা মাস্টারদা, মানে যাদের কথাই আমরা বলবো সব সময়, তারা অনেক ত্যাগ, তাদের ঘর পরিবার সংসার না খেয়ে দিন কাটিয়েছে, তাদের মানুষকে অন্যায় অত্যাচার করেছে, যেটি বাংলাদেশে এখন হচ্ছে। দিনের পর দিন জেল জুলুম খাটতে হয়েছে, হাজার হাজার শত শত মামলা নিয়ে এক একটি মানুষ, তাকে দিন পার করতে হচ্ছে, ঘরে থাকতে পারছে না, ঘরে ভাইকে না পেয়ে ভাইকে ধরে নিয়ে যাচ্ছে, বাবাকে না পেয়ে সন্তানকে নিয়ে যাচ্ছে। এই যে ত্যাগ প্রত্যেকটি ঘরের, এই ত্যাগের রক্তের উপরে পাড়া দিয়ে সরকার বসে আছে। তারপরে রক্তের উপর পাড়া দিয়ে সরকার বসে, সরকার তো আপনি ভাবতেই পারেন যে সরকার তো তাহলে খুবই আরামদায়ক জায়গায় সরকার বসে বসে কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, আর এই মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে। অতএব সেখানে তো সুবিধাজনক জায়গায় সরকার আছেই, এই ক্ষেত্রে যদি চিন্তা করেন। কিন্তু মানবতার বিচারে, মূল বিচারে, গণতান্ত্রিক প্রেক্ষাপটের বিচারে এই ত্যাগটাই হবে এক সময় সত্যিকার অর্থে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আসার জন্য বড় ত্যাগ। এখানে আপনি উপজেলা নির্বাচনে অনেক মানুষ ত্যাগ করেছে, কোনো ভুল নাই, অনেক মানুষ ত্যাগ করেছে যেখানে নির্বাচনে যায়নি। জাতীয় সংসদ নির্বাচনে না গিয়ে অনেক মানুষের ত্যাগ রয়েছে। সেই সাথে যারা জেল জুলুম কেটেছে, ঘর হারা, যে হাজার লক্ষাধিক মানুষের বেশি গৃহহারা হয়েছে, তাদের ত্যাগ রয়েছে। এখন সব ত্যাগগুলো, এই ত্যাগগুলোকে তোয়াক্কা না করে, এই ত্যাগগুলোকে তারা আমলে নিয়ে তারা আজকে ক্ষমতায় ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে। পক্ষান্তরে আমরা বাঙালির বয়ানের মাধ্যমে যে বয়ানটি আমি দিতে চাই আজকে, সেটি হচ্ছে, আমরা তো যেহেতু রাজনীতি করার ক্ষেত্রে আমরা সবসময় বলতে চাই যে নির্বাচন কার্যক্রমের মাধ্যমে রাজনীতি করো, কিংবা দলীয় কার্যক্রমের মাধ্যমে রাজনীতি করো। এখন যেহেতু নির্বাচনী কার্যক্রমটাকে আমরা সম্পূর্ণ বয়কট করেছি, আমরা এখন দলীয় কার্যক্রম করতে চাই। তাহলে দলীয় কার্যক্রমগুলো কি? দলীয় কার্যক্রম বলতেই সরকারের বিরুদ্ধে বয়কট করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, সরকারের বিরুদ্ধে কথা বলা। এবং সেই সাথে তাহলে কারা কথা বলবে? অনেক কর্মী বাহিনী তো এখন ঘরেই থাকতে পারে না, অনেক নেতারা তো তারা এখনো জেলে বন্দী, তারা আসতে পারে। তাহলে কারা করবে? তাহলে দ্বিতীয় তৃতীয় লেয়ারের যারা রয়েছে তারা করবে কিনা? আমরা যেমন বলেছি, হ্যাঁ, উপজেলায় না গিয়ে অনেক মানুষ বেঁচেছে, কেন? তারা অনেক মামলা হামলা থেকে তারা মুক্তি পেয়েছে। কিন্তু পক্ষান্তরে আমাদের কার্যক্রমগুলো কিন্তু অব্যাহত রাখতে হবে। সেই কার্যক্রমগুলো, আমি আমার সবসময় বাঙালি দর্শনে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা একটি সামাজিক
আন্দোলনের কর্মভিত্তিক মুভমেন্ট চালু করতে চাই, সামাজিক আন্দোলন। তার মানে সমাজের প্রতিটি স্তরের যে আন্দোলন। আজকে বিশ্বের বিভিন্ন দেশগুলো যখন আসে তারা তখন জলবায়ু নিয়ে কাজ করে, কিন্তু আমরা বিএনপির কর্মীরা জলবায়ু নিয়েও মাঠ পর্যায়ে আমরা কাজ করতে চাই। বিশ্বের বিভিন্ন দেশগুলো যখন আসে আমাদের সাথে কথা বলতে চায় কিংবা আন্তর্জাতিক মহলে যখন কথা হয় তারা তখন আমাদের শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করতে চায়, তখন আমরা এই শিক্ষা কার্যক্রম নিয়ে মাঠে আমরা আন্দোলন করতে চাই। তার মানে আমরা সামাজিক কর্মভিত্তিক আন্দোলন, যেটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত হবে। যখন রাজনৈতিক আন্দোলন ফেল করে, বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন, আপনি তো বলেছেন 15 বছর ধরে, আমি যদি ফেল বলতে চাই না, যখন রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি যদি আমরা সামাজিক আন্দোলনটাকে একসাথে যদি আমরা বহমান রাখতে পারি, তাহলে সেই সামাজিক আন্দোলনে তাহলে সম্পৃক্ত হবে কি সামাজিক লোকগুলো সম্পৃক্ত হবে। আজকে ধরেন ইন্ডিয়া বয়কট, এই আন্দোলনটি একটা সামাজিক আন্দোলন ধরে নেন আপনি। ধরেন এই সামাজিক আন্দোলনে তাহলে কারা এসেছে? সামাজিক মানুষগুলো এসেছে যারা কখনো রাজনীতি করে না, তারা বিএনপির রাজনীতি করে না, আওয়ামী লীগের রাজনীতি করে না, তারা এসেছে। আবার যারা এসেছে তারা বিএনপির রাজনীতি করে, আবার আওয়ামী লীগের রাজনীতি করে, কিন্তু তারা ইন্ডিয়াকে পছন্দ করে না, ফলে ইন্ডিয়া বয়কট আন্দোলন সফল হয়েছে। ঠিক তদ্রুপ ভাবে আমরা আমাদের আরো কিছু সামাজিক আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে সমাজে। তাহলে সমাজে আমাদের আন্দোলন করার জায়গা কি? ধরে নেন, আমি ধরে নিয়েছি যে আমাদের বাঙালির বয়ানে বলতে চাই আমরা টি স্টল মুভমেন্ট করতে চাই। ধরেন প্রত্যেকটি চায়ের দোকানটি হচ্ছে আমাদের রাজনৈতিক মূল জায়গা, কিন্তু বাংলাদেশের গ্রামে আপনি গিয়ে দেখবেন চায়ের দোকানটাই হচ্ছে সকল রাজনীতির কেন্দ্রবিন্দু, সব আলোচনা ওইখানে হয়, সবকিছু ওখানে হয়। ওখানে যদি আমরা একটি পরিশীলিত রাজনীতির আমার সামাজিক আন্দোলনের বীজ বপন করতে পারি, তাহলে সেই চায়ের স্থলই হবে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের মূল জায়গা। অতএব সেই ক্ষেত্রে আমরা কিছু কাজ করতে চাই। আমরা স্কুল অফ লিডারশিপ, বাঙালির পাঠশালার মাধ্যমে আমরা এই সামাজিক আন্দোলনগুলো ঠিক তদ্রুপ যাতে চায়ের স্টল পর্যন্ত আমরা যেতে পারি। সেই চায়ের স্টলের দোকানে যে বিক্রেতা চা বিক্রি করছে তাকে দিয়ে আমরা সেই হবে স্পিকার, ধরেন ওই জায়গার, এবং তাকে দিয়ে আমরা আমাদের এই সামাজিক মুভমেন্ট গুলোকে, যেখানে কোনো দলের কথা বড় না, সেখানে কে কত বড় পদ পেল সেটি বড় গুরুত্বপূর্ণ জায়গায় হয়ে দাঁড়াবে না। কারণ আমাদের রাজনৈতিক আন্দোলনের মধ্যে যেগুলো হয়ে যায় সেখানে পদ পদবি নিয়ে আলোচনা হয় বেশি, সেখানে কার কতটুকু ক্ষমতা আসলো সেটা নিয়ে আলোচনা হয়, কে কি পেলো, কে কি কদর পেলো না। যখনই সামাজিক আন্দোলনে রূপ নেবে তখন সেই জিনিসগুলো, সেই স্বার্থান্বেষী আচরণগুলো আমাদের কমে আসবে, কমে এসে একটি সামাজিক বলয়ের মাধ্যমে সমাজ কর্মভিত্তিক সামাজিক আন্দোলনের রূপ দিবে। সেই রূপটাই হবে বাংলাদেশের পরিবর্তনের জন্য মূল জায়গা, এবং সেটি কিন্তু রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলনটা একই সাথে সাইমালটেনিয়াসলি চলতে পারে এবং একসাথে একযোগে চলবে। এবং সেটি থাকবে আজকে আমাদের জনগণের কাছে বা আমাদের যারা আজকে শ্রোতা যারা শুনছেন তাদের কাছে আহ্বান, আমরা আসুন, আমরা এই চায়ের স্টলে, চায়ের দোকানগুলোতে বসেই আমরা দেশের স্বার্থে, দেশের পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য কথা বলি।